আজকের গল্প প্রতারণা। এত বড় অঘটন ঘটবে জানলে আমি কখনোই ঋতুর সাথে হসপিটালে আসতাম না। টাকা দিয়ে ব্যাপারটা সেটেল করার চেষ্টা করতাম। চুপচাপ বসে আছি আমি আর ঋতু পাশাপাশি দুটি চেয়ারে। সামনের আর একটা চেয়ার ধরে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী লাবণী। লাবণীর সাথে আমার বিয়ে হয়েছে 6 বছর। আমাদের প্রেমের বিয়ে কিনা জানি না। সত্যি বলতে কি, আমি লাবণীদের বাড়িতে গিয়েছিলাম ওর সায়েন্স টিউটর হিসেবে। ওই একদিনই পড়িয়েছিলাম, কারণ পরদিনই ওর বাড়ি থেকে জানানো হলো আমাকে আর যেতে হবে না। আমি অবাক হয়ে গেলাম, কি করেছি আমি? হঠাৎ ঝোড়ো বাতাসের মতো লাবণী একদিন আমার মেসে এসে উপস্থিত। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। চোখে চোখ রেখে লাবণী বলল, শুনুন, আপনাকে আমার ভালো লেগেছে প্রথম দেখাতেই। ছাত্রী হয়ে স্যারকে বিয়ে করার মানসিকতা আমার নেই, তাই পড়াতে যেতে বারণ করেছি। বুঝতে পেরেছি আপনি আমার সঙ্গে প্রেম করবেন না, কিন্তু আপনাকে তো আমার পছন্দ। আমাকেও ভালো করে দেখুন, আমি সুন্দরী নই? পছন্দ না হলে বলে দিন, চলে যাব, আর কখনো আসবো না। মেয়েটা এক নাগাড়ে কথা বলছে। আমি তার চোখের মায়ায় তখন রীতিমতো ডুবে গেছি। কোনো মতে ঢোক গিলে বললাম, পছন্দ, খুব পছন্দ হয়েছে তোমাকে। জানি আমি আমার বাড়িতে ম্যানেজ করব, তবে বেকার ছেলে মানবে না। আমার এক মামা আছে খুব কাছের, আমি ওনাকে বলে দিচ্ছি আপনি তার কাছে কাল যাবেন, আর চাকরি হয়ে গেলে আমার বাড়িতে মিষ্টি নিয়ে যাবেন। মানে মানে প্রেম ছাড়াই বিয়ে? তুমি চিন্তা না করেই কথা বলছো। তোমার বয়স অনেক কম, 18 হয়ে গেছে, সমস্যা কোথায়? লাবণীর পরিবার মেয়ের আবদারে আপত্তি করেনি, আর আমার পরিবার থেকে তো আপত্তির প্রশ্নই আসে না। আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, ওরা উচ্চবিত্ত। লাবণী সুন্দরী, পরিবারের একমাত্র মেয়ে। সর্বোপরি আমার চাকরিটা ওর সুবাদে। এর বাইরে আর কি চাওয়ার থাকতে পারে? কিন্তু চাওয়ার যে থাকতে পারে সেটা আমি হাড়ে হাড়ে বুঝলাম যখন বিয়ের 4 বছর পরেও আমাদের কোনো সন্তান ঘরে এলো না। লাবণীর বান্ধবীর বড় বোন প্রখ্যাত গাইনোকোলজিস্টের শরণাপন্ন হলাম। পরীক্ষা নিরীক্ষা সব হলো, 1 বার 2 বার 3 বার, লাভ হলো না। আমি দেশের বাইরে যেতে চাইলাম, লাবণী রাজি হলো না। ও ওর মা না হতে পারার কষ্টটা মানিয়ে নিতে চাইছে। তবে সমস্যা হলো, লাবণীর সৌন্দর্য আমার মন কাটতে পারছিল না। আর কেন যেন ওর সাথে কথা বলতে ভালো লাগছিল না। মেয়েটা সব সময় প্রাণোচ্ছল সুন্দরী, যেন ঝলমল করছে, কিন্তু আমার ভালো লাগে না। সেই সময়ে আমার জীবনে ঋতুর আগমন। ঋতু সুন্দরী নয়, বলা চলে এভারেজ চেহারার একটা নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ে। ওর আয়েই ওদের পুরো সংসার চলে। তারপরেও ঋতু মেয়েটির ওপরে আমি প্রচণ্ড রকমভাবে আকর্ষিত হলাম। এটা কি শুধুই লাবণী আমাকে সন্তান দিতে পারেনি এজন্য, নাকি অন্য কোনো কারণ আছে জানি না। হঠাৎ করে ঋতু আমাকে অত্যন্ত কাঙ্ক্ষিত সংবাদটি শোনালো, ও আমার সন্তানের মা হতে যাচ্ছে। কিন্তু এই সমাজ সেটা মানবে না। আমি বুকে পাথর চাপা দিয়ে নিজের সন্তানকে নষ্ট করতে ঋতুর সাথে একটা প্রাইভেট হসপিটালে গেলাম। কিন্তু যে ডাক্তারের কাছে আমরা এসেছি, উনি যে লতায় পাতায় লাবণীর পিসেমশাই হন সেটা জানতাম না। উনি নাকি আমাদের বিয়েতেও উপস্থিত ছিলেন। আমাকে প্রথম দেখায় একটু কনফিউশন হলেও বিয়ের ছবি মিলিয়ে লাবণীকে ফোন করেছিলেন। ঘণ্টাখানেক পর লাবণীর আগমন। বর্তমানে আমি বসে আছি ওর সামনে, চোখে চোখ মেলাতে পারছি না। প্রথমে লাবণী নিজেই মুখ খুলল, ওর কণ্ঠ ভেজা। সাহেব, আমি যেটা তোমাকে দিতে পারিনি সেই আশা তোমার পূরণ হয়েছে, কেন শেষ করে দিতে যাচ্ছ? আমি তোমাদের দুজনের মাঝে কোনো রকম কাঁটা হব না। বাচ্চাটা নষ্ট করো না, ওটা একটা প্রাণ। তোমরা বরং বিয়ে করে নাও। আমি অস্ফুট কণ্ঠে বললাম, তুমি মেনে নেবে? না, সতীনের সংসার আমি করব না। আমার পুরো জীবন পড়ে আছে। আমার বয়স মাত্র 25। আমি সরে যাচ্ছি তোমাদের জীবন থেকে। ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, দয়া করে সাইন করে দিও। সরি লাবণী। লাবণী একবারও পিছনে না তাকিয়ে চলে গেল। তবে আমি স্পষ্ট বুঝেছি ও কাঁদছিল। আজ আমার মেয়ে রাইসার 18তম জন্মদিন। যদিও ঋতুর ইচ্ছে ছিল খুব ধুমধাম করে জন্মদিনটা পালন করবে, কিন্তু আমার আর্থিক সামর্থ্য অতটা নেই। লাবণী আমাকে অনেক দয়া করেছিল। ওর মামার দেওয়া চাকরিটা আমি এখনো করছি, তবে ঋতুকে চাকরি ছাড়তে হয়েছে। গর্ভাবস্থার পুরো সময়, তারপর বাচ্চার দেখভাল,
সব মিলিয়ে ও আর জবে ফেরত যেতে পারেনি। আয় খুব একটা না বাড়লেও ব্যয় বেড়েছে প্রচুর। আমাদের পরিবার ছাড়াও ঋতুর পরিবারকেও অনেক সাপোর্ট দিতে হয়, আর আমার গ্রামের বাড়িতে তো প্রতি মাসে টাকা পাঠাতে হয়। সব কিছু মিলিয়ে বেশ ঝামেলার মধ্যে থাকি। আজ যদি লাবণী আমার সাথে থাকতো তাহলে এই অর্থনৈতিক ঝামেলা পোহাতে হতো না। কিন্তু অন্যদিকে যখন রাইসার মুখটা মনে পড়ে তখন দুনিয়া একদিকে আর আমার মেয়ে অন্যদিকে। আজ মেয়েটাকে তার 18তম জন্মদিনে বিশেষ কিছু দিতে না পারলেও ভেবে রেখেছি সারাদিনটা ওর সাথে কাটাবো। অফিস থেকে ছুটি নেব। সময় হচ্ছে কাউকে দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার। কোথায় যেন শুনেছিলাম, আমি তাই করব। অফিসে পৌঁছেই দেখি আমার ডেস্কের ওপরে একটা ফাইল। খুলে কিছুই বুঝলাম না। এসব আবার কি? স্যার, একজন সকালে এসে আপনার ডেস্কে রেখে গেল। বস বললেন আমরা যেন হাত না দিই। কি আছে এতে? জুয়েল নামে এক জুনিয়র অফিসার আমাকে প্রশ্ন করলো। আসলে কিছু বুঝতে পারছি না আমি। স্যার, আমি একটু দেখব যদি আপনি বলেন। হ্যাঁ, দেখো তো। স্যার, এগুলো তো ইনভেস্টিগেশন রিপোর্ট, মানে মেডিকেল রিপোর্ট। স্যার জানেন তো, আমি এখানে চাকরি করার আগে 2 বছর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছি। সেই সুবাদে অনেক কিছুই আমি জানি। ছেলেটা বেশ কিছুক্ষণ কাগজপত্র দেখছিল। এমন সময় আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো। ওপেন করতেই দেখি লাবণীর ছবি। কি আশ্চর্য, এতদিন পরও আমার নাম্বার কোথায় পেল? নায়াগ্রা ফলসের সামনে দাঁড়ানো লাবণী, পাশে একজন সুপুরুষ, আর 14-15 বছরের 2টি যমজ ছেলে। লাবণী তাহলে 2 বাচ্চার বাবাকে বিয়ে করেছে। অবশ্য আর কি বা করবে? যত সুন্দরী আর উচ্চবিত্তই হোক না কেন, ডিভোর্সি মেয়েদের দাম আছে নাকি? স্যার, এখানে ইনফার্টিলিটি রিপোর্ট দেখাচ্ছে। মেয়েটির রিপোর্ট নর্মাল, ছেলেটির সমস্যা। মানে রিপোর্টটা কার নামে আছে? স্যার, লাবণী নামের এক মহিলার। আমি আকাশ থেকে পড়লাম। স্যার, মানে ছেলেটির বাবা হওয়ার ক্ষমতা নেই। জুয়েল কাগজগুলো গোছাতে গোছাতে বলল, স্যার, যার ফাইল তাকে বলুন ভেঙে না পড়ে ডাক্তারের সাথে পরামর্শ করতে। এখন তো আর আগের যুগ নেই। 10-15 বছর আগেও যা অ্যাভেলেবেল ছিল না, এখন সেটা সম্ভব। ভালো করে দেখলাম রিপোর্টটা। আমার ও লাবণীরই মেডিকেল রিপোর্ট। আমার পৃথিবী ঘুরতে লাগলো। মেয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল। লাবণী জানতো সবকিছু, আমায় কিছু বলেনি, ছোট করতে চায়নি। আমার পরিবার ওকে 2-1 কথা শোনায়নি এমন কিন্তু নয়। ও চুপ করে গেছে। ওই বাচ্চা দুটোকে? ওই ছবিটা আবার দেখলাম। হ্যাঁ, ওর চেহারার সাথে অনেক মিল। ও হোয়াটসঅ্যাপে আবার মেসেজ আসলো, তোমাকে ছেড়ে আসার পরে এই মানুষটি আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। সে অবিবাহিত হওয়ার পরেও আমাকে স্ত্রীর সম্মান দিয়েছে। আর এই 2 কিশোর আমাদের ভালোবাসার ফলাফল, আমাদের সন্তান। থ্যাংক ইউ ফর এভরিথিং। আমার ফোনটা বেজে চলেছে। আমার একমাত্র মেয়ে রাইসা ফোন করছে। স্ক্রিনে ওর ছবি ভাসছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। রাইসা আমার মেয়ে নয়, রাইসা আমার রক্ত না। ঋতু কি করলো আমার সাথে? রাইসা তাহলে কার মেয়ে? আমার কেমন বমি বমি লাগছে। বুকের ঠিক মাঝখানে প্রচন্ড রকম ব্যথা হচ্ছে। মাথা ঘোরাতে লাগলো। রাইসা সত্যি সত্যিই আমার রক্ত না? 18 বছর যাকে এই বুকের মধ্যেখানে চেপে রেখে মানুষ করেছি, সে আমার মেয়ে না? এটা কিসের শাস্তি? কাউকে প্রতারণা করার শাস্তি এতটা কঠোর হয়? এতটা? গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।